আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আলোচনা করব এসএসসি ফিজিক্স এর চ্যাপ্টার 3 6 লেকচার নিয়ে। তো আজকের আলোচ্য বিষয় আমাদের কিছু গতি ঘর্ষণ নিয়ে, এবং গতি ঘর্ষণ সম্পর্কে শিখেছিলে যে যদি দুটি তল পরস্পরের সাপেক্ষে গতিশীল হয় বা হওয়ার চেষ্টা করে, তাহলে যে ঘর্ষণ বলে তাদের স্পর্শ তলে যে ঘর্ষণ বলে সৃষ্টি হয় তাকে বলা হয় গতি ঘর্ষণ। এখন তোমাদেরকে সাধারণত বোঝাতে গেলে বলবো, এটি মনে করো একটা টেবিলের তল, এবং এই তলের উপরে একটা কাঠের ব্লক আছে বা একটা বস্তু। এটা তাহলে বুঝলে কি একটা টেবিল, টেবিলের উপরে এটা কাঠের একটা বস্তু আছে। এখন এই বস্তুটা ওদিকে গতিশীল হচ্ছে। আবার আমরা চলো আরেকটা বিষয় শিখে আসি, যে কোনো এই বস্তুটার কিন্তু একটা ভর আছে। এই বস্তুটার ভর মনে করলাম এম, এবং এই বস্তুটার কেন্দ্রবিন্দু এখানে। প্রত্যেকটা বস্তু এই বস্তুটা কিন্তু টেবিলটাকে নিচের দিকে একটা বল প্রয়োগ করছে, এবং এটাকে আমরা বলি বস্তুর কিন্তু ওজন বল। যে কোনো বস্তু, কারণ এখানে যদি পৃথিবী হয়, পৃথিবী কিন্তু বস্তুকে সোজা নিচের দিকে টানছে, তাহলে এই বস্তু পৃথিবীকে একটা নিজস্ব বল এখানে দিচ্ছে, এবং এই বলটাকে আমরা বলি বস্তুর ওজন বল। সেটাকে আমরা বলি ডাব্লু। তাহলে বস্তু টেবিলের তলকে লম্বভাবে যে বল প্রয়োগ করছে সেটাই কিন্তু বস্তুর ওজন বল ডাব্লু, এবং সেটা একদম নিচের দিকে কাজ করছে। নিউটনের তৃতীয় সূত্র অনুসারে তোমরা জানো প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। বস্তু যেমন টেবিলকে সোজা নিচের দিকে একটা বল প্রয়োগ করছে, ঠিক তেমনি টেবিল ও বস্তুটিকে একটা প্রতিক্রিয়া বল উপরের দিকে প্রয়োগ করছে। তাহলে এই ওজন বলটাই এখানে কি হিসাবে কাজ করছে? ক্রিয়া। আর এরই একটা প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করছে? সোজা উপরের দিকে। এবং রিয়াকশন ফোর্স এইটাকে আমরা আর বললাম, আর। তাহলে আমরা বলতে পারি এই আর আর ডাব্লু পরস্পর কি সমান? অবশ্যই আর এবং ডাব্লু পরস্পর সমান। তাহলে আর আর ডাব্লু যদি সমান হয়, এক্ষেত্রে তোমরা এই বস্তুটাকে যদি এখন গতিশীল করতে চাও, হ্যাঁ বস্তুটা যদি গতিশীল হয়, তাহলে তোমরা এটাও জানো বস্তু এদিকে গতিশীল হচ্ছে, এদিকে গতিশীল। একটা গতিশীল বস্তু যেহেতু ওদিকে গতিশীল, বস্তুটি আবার এই গতির বিরুদ্ধে এদিকে একটা ঘর্ষণ বল কাজ করছে এদের এই স্পর্শ তলে। এই দেখো আমি এই জায়গাটা দেখাই, এদের এই স্পর্শ তলে একটা গতিশীল হওয়ার কারণে গতির বিরুদ্ধে একটা বাধাদানকারী বল কাজ করছে, এটাই তো গতি ঘর্ষণ। এবং এই গতি ও ঘর্ষণ বলটা বস্তু যেহেতু এদিকে গতিশীল, তার বিপরীত দিকে ক্রিয়া করবে। এবং মনে করো এই এফ ফ্রিকশনাল ফোর্স, ছোট হাত বা বড় হাতের সমস্যা নেই, এই এফটাই হচ্ছে বস্তুর গতি ঘর্ষণ। এই বলটাই বস্তুটাকে পিছনের দিকে টেনে ধরছে, বস্তুটাকে সামনের দিকে যাইতে দিতে চাচ্ছে না। তাহলে এটাই সেই গতি ঘর্ষণ। তাহলে বস্তুর গতি ঘর্ষণ এটা এফ, সেটা এদিকে ক্রিয়াশীল, এবং বস্তুর ওজন বল এটা ডাব্লু, এবং এই টেবিল কর্তৃক প্রতিক্রিয়া আর, এটার নাম একটা লম্ব বরাবর। দেখো এটার নাম একটা লম্ব বরাবর প্রতিক্রিয়া, তাই না? বস্তু তলের সাথে এটা যদি তল হয়, দেখো এই ক্রিয়া বলটা প্রতিক্রিয়া বলটা এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, 90 ডিগ্রি। তাই এটাকে আমরা বলতে পারি অভিলম্ব প্রতিক্রিয়া। এর নাম কি? আর কে কি বলবা? অভিলম্ব প্রতিক্রিয়া। দেখো অভিলম্ব প্রতিক্রিয়া, আর এর নাম অভিলম্ব প্রতিক্রিয়া, অভিলম্ব প্রতিক্রিয়া। তাহলে চলো এখানে একটা অনুপাত আমরা লিখি। অনুপাতটা আসলে কি? এই যে এটা হলো বস্তুর ঘর্ষণ বল এফ, এটাকে আমরা কি ঘর্ষণ বলবো? বস্তু গতিশীল থাকা অবস্থায় ঘর্ষণ, তাই এর নাম গতি ঘর্ষণ। এফ কে দ্বারা লেখা হয়, এফ কে, গতি ঘর্ষণ। এখন বস্তু স্থিতিশীল থাকলে তখন কিন্তু এই ঘর্ষণটাকে বলতে এফ এস। বস্তু আমরা জানি যদি স্থিতিশীল ভাবে টেবিলের উপর একদম স্থিতিশীল থাকতো, তাহলেও একটা ঘর্ষণ বল কাজ করতো, তখন এই ঘর্ষণটাকে বলতাম আমরা কি? এফ এস, স্টেডি ফ্রিকশন। আর যদি বস্তু গতিশীল থাকে, তাহলে যে ঘর্ষণ এখন যেমন গতিশীল আছে, তাই এর নাম এফ কে, কাইনেটিক ফ্রিকশন। তাহলে এই ক্ষেত্রে গতি ঘর্ষণ এফ কে, অথবা স্থিতিশীল থাকলে আমরা এখন শিখছি কিন্তু গতিটা এটা।
এখন বস্তু গতিশীল থাকুক আর স্থিতিশীল থাকুক, তার এই অভিলম্ব প্রতিক্রিয়া কিন্তু সোজা উপরের দিকে এবং এই তলের সাথে লম্ব হবে। তাহলে এখানে অভিলম্ব রিঅ্যাকশনাল ফোর্স আর, আর যদি স্থিতিশীল থাকতো তাহলে এটা দিতাম কি আর। ওকে, এই যে বস্তুর একটা অনুপাত পেলে এটার নাম কি বলতো? কোনো একটা বস্তুর গতীয় ঘর্ষণ এবং অভিলম্ব প্রতিক্রিয়া। দেখছো, কোন একটা বস্তুর গতিশীল থাকলে তার গতীয় ঘর্ষণ এবং অভিলম্ব প্রতিক্রিয়া এর অনুপাতকেই বলা হয় গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, মিউ। এটাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়, মিউকে। এটাকে বলা হয় গতীয় ঘর্ষণ গুণাঙ্ক বা গতীয় ঘর্ষণ সহগ। তাহলে গতীয় ঘর্ষণ সহগ বা গুণাঙ্ক কাকে বলে? কোন একটি বস্তু কোন একটি বস্তু গতিশীল থাকলে তার গতীয় ঘর্ষণ বল এবং অভিলম্ব প্রতিক্রিয়া বলের অনুপাতকেই বলা হয় গতীয় ঘর্ষণ গুণাঙ্ক অথবা গতীয় ঘর্ষণ সহগ। এটাকে তাহলে কি বলবো? বস্তু যদি স্থিতিশীল থাকতো তাহলে তার বস্তুর স্থিতিশীল থাকলে স্থিতি ঘর্ষণ বল এবং অভিলম্ব প্রতিক্রিয়া বলের অনুপাতকে বলা হয় স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক অথবা স্থিতি ঘর্ষণ সহগ। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে কেউ যদি তোমাকে বলে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক এফ কে সমান কি, অবশ্যই পারবা। এফ কে সমান কি বলবা? এই যে মিউ কে ইন্টু আর। ওকে, তোমরা দেখতেই পাচ্ছ কোন একটা বস্তুর অভিলম্ব প্রতিক্রিয়া বল আর ওজন বল কিন্তু সমান। তাই এইভাবে যদি গতীয় ঘর্ষণ গুণাঙ্ক এই মিউ কে সমান তুমি লেখো এফ কে, মানে এফ কে গতীয় ঘর্ষণ বল ডিভাইডেড বাই অভিলম্ব না বলে ওজন বল বলো, এই যে যেহেতু জানো আর সমান ডাব্লিউ, তাহলে তুমি কিন্তু লিখতে পারো গতীয় ঘর্ষণ গুণাঙ্ক এফ কে সমান মিউ কে ইন্টু ডাব্লিউ। আর এটাই তোমার বইয়ে আছে। এই ডাব্লিউটা যদি আবার ওজন বলের মান যদি দেওয়া না থাকে তাহলে ডাব্লিউ সমান তুমি কিন্তু আবার জানো বস্তুর ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। তাই কখনো যদি এফ কে এভাবে বের করতে বলে এফ কে সমান মিউ কে ইন্টু এম জি, তাও কিন্তু সহজে বের করে ফেলতে পারছো। ওকে, তাহলে একটা বস্তু স্থিতিশীল থাকলে তার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বের করতে পারবা, আবার যদি বস্তু গতিশীল থাকে তার গতি ঘর্ষণ গুণাঙ্ক বের করতে পারবা। এই যে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক বের করতে পারবা, গতীয় ঘর্ষণ বলের মানও বের করতে পারবা, সেখানে এমজি দ্বারাও বের করতে পারবা। এগুলো সবই বুঝে বুঝে তোমরা নোট করে নিও। এখন চলো, একটা বস্তু যদি এভাবে সোজা সাপটা গতিশীল না থেকে কোন একটা বস্তু গতিশীল আছে একটু অন্যভাবে, তার আগে তোমাদের একটা ব্যাপার শিখিয়ে নিই। এটা মনে করো একটা বস্তুর এদিকে একটা ফোর্স এফ মানে বল, এবং এই যে কোনো একটা বলকে দুইটা অংশে ভাগ করা যায়। এটা কিন্তু মেইন বল, হোক 10 নিউটন 5 নিউটন যা হয়ে হোক, এটা যদি এদিকে বস্তুটার থিটা কোণে গতিশীল হয়, এগুলো হায়ার লেভেলের একটু ক্লাসের অংশ, তাও তোমাদের আলোচনা করা হচ্ছে। এদিকে থিটা কোণে একটা এই বস্তু যে কোনো একটা বলকে কিন্তু আমরা দুইটা অংশে ভাগ করতে পারি। দুইটা অংশ মানে কি? একটাকে বলা হয় এই আনুভূমিক উপাংশ, এদিকে মনে করো থিটা আছে, এই থিটার সাথে লেগে থাকা অংশটাই কিন্তু আনুভূমিক উপাংশ, এবং এটাকে আমরা বলবা আনুভূমিক উপাংশ। এটা একটা আয়ত গঠন করবে, আর এটার নাম কিন্তু উলম্ব উপাংশ। এই দেখো আয়ত গঠন করবে, এটার নাম উলম্ব উপাংশ। মনে রেখো, এই আনুভূমিক উপাংশ যে অংশের সাথে থিটা লেগে থাকে এই অংশটাকে বলা হয় এই এফ কস থিটা, আর এই অংশটাকে বলা হয় এফ সাইন থিটা। তাহলে কি শিখলে? যে কোনো একটি বলকে আমরা দুটি অংশে ভাগ করতে পারি। একটা অংশের নাম আনুভূমিক উপাংশ, আর একটা নাম উলম্ব উপাংশ। এই আনুভূমিক উপাংশকে বলা হয় এফ কস থিটা, আর উলম্ব উপাংশকে বলা হয় এফ সাইন থিটা। এখন থিটা যদি এটাতে লেগে থাকতো এর নাম হয়ে যেত আনুভূমিক উপাংশ, আর এর নাম হয়ে যেত তখন উলম্ব উপাংশ। ওকে,
এই ছোট্ট একটা কথা মাথায় রাখো। এখন দেখো একটা বস্তু, এটা মনে করো রাস্তা নয়, রাস্তাটা কেমন, এই দেখো এইভাবে রাস্তাটা এমন, এটা মনে করো একটা পাহাড়, এই পাহাড় এগুলো মাটি মাটি। এখন এই বরাবর একটা বস্তু গতিশীল আছে, এবার বস্তুটা গতিশীল কেমন, সোজা রাস্তায় নয়, বস্তুটি তির্যক ভাবে গতিশীল। এখন যদি তির্যক ভাবে গতিশীল হয় তাহলে এই বস্তু এদিকে গতিশীল, ভালো করে বুঝো এটা গতিশীল। এখন বস্তুটার ঘর্ষণ বল, হ্যাঁ স্থিতি ঘর্ষণ না, আমরা চলো গতি ঘর্ষণ নিয়ে ব্যাখ্যা করি, একটা পারলে অপরটাও পারবা। তো এই বস্তুটার যেহেতু ওদিকে গতিশীল, তার গতির বিরুদ্ধে একটা গতীয় ঘর্ষণ বল এদিকে কাজ করছে, এটার নাম কি, এফ অফ কে, এফ কে, দেখো এটার নাম এফ কে। এই যে গতি ঘর্ষণ গুণাঙ্ক, এই বস্তুটা যদি ওদিকে গতিশীল হয় তার বিপরীত দিকে গতির বিরুদ্ধে যে একটি গতীয় ঘর্ষণ বল কাজ করছে। এখন তোমাদের জানা উচিত যে কোন একটা বস্তু, এই বস্তু যেহেতু তির্যক ভাবে আছে, বস্তুটির একটা, এই বস্তু এই তলের সাথে লম্বভাবে যে কাজ করছে তার লম্বভাবে একটা প্রতিক্রিয়া বল এই তল কর্তৃক বস্তুকে ঠেল দিচ্ছে, এবং সেই প্রতিক্রিয়া বলের মান কোন দিকে হবে বলতো, এই দেখো এর সাথে লম্বভাবে। এটা নিয়ে নিশ্চয়ই কোনো কনফিউশন নাই, কারণ নিশ্চয়ই সেটা তির্যক ভাবে তল এভাবে হইলে, এভাবে যদি বস্তু থাকে প্রতিক্রিয়া কিন্তু এই সোজা হবে না। কেন হবে ওই সোজা, কারণ এখানে কি তলে, এটা যদি তল হয় আর এটা 90 ডিগ্রি হলো না, এটা অভিলম্ব প্রতিক্রিয়া, মানে বস্তু এভাবে থাকলে বস্তুর সাথে এইভাবে লম্ব ভাবে হতে হবে 90 ডিগ্রি কোণে, তাহলে তল কর্তৃক বস্তুটাকে, এটা যদি তল হয় তাহলে বস্তুর এটার নাম কিন্তু অভিলম্ব প্রতিক্রিয়া। দেখো এটার নাম অভিলম্ব প্রতিক্রিয়া, যেটাকে বলছি আর। ওকে, এখন বস্তুর ওজন, ওজন কিন্তু আর বাঁকা ভাবে কাজ করবে না। আমরা জানি কোন একটা বস্তুর ওজন সোজা নিচের দিকে, তাহলে এই বস্তুর ওজন যেমন সোজা নিচের দিকে ছিল, এই বস্তুর ওজন কিন্তু এই জায়গায় যদি আসে, আচ্ছা এই যে রাস্তাটা ছিল থিটা কোণে, থিটা কোণে, মনে করো এই রাস্তাটা থিটা কোণে বাঁকা ছিল, একটা বস্তু থিটা কোণে ভূমির সাথে, এটাই তো মাটি, এটা মাটি অ্যাকচুয়ালি, কিন্তু আনুভূমিক সোজা লাইন কিন্তু এটা, তাই ভূমির সাথে বলবো আনুভূমিকের সাথে থিটা কোণে একটা তির্যক পথে গতিশীল আছে, এবং ওই বস্তুটা তার অভিলম্ব প্রতিক্রিয়া বলের মান আর, এবং বস্তুর ওজন বল কিন্তু সোজা নিচের দিকে। ভালো করে বুঝো যে ওজন বল কিন্তু সোজা নিচের দিকে, এই দেখো এটা হচ্ছে বস্তুর ওজন বল ডাব্লু, বস্তুর ওজন বল ডাব্লু। তাহলে এই ক্ষেত্রে তোমাকে যদি বলা হয় গতীয় ঘর্ষণ বল তুমি বের করো, কি করবা, এক্ষেত্রেও গতীয় ঘর্ষণ বল খুব বের করা যাবে একটু টেকনিক্যালি, সেটা কিভাবে না, তো এই যে তোমরা জানো যে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইন্টু কে সমান সমান, হ্যাঁ উপরে কি বসাইছিলে মনে আছে, উপরে কি বসাইছিলে, উপরে বসাইছিলে যে গতীয় ঘর্ষণ বল, নিচে লিখেছিলে অভিলম্ব প্রতিক্রিয়া, মানে এফ অফ কে, আর লিখে নিয়েছিলে আর, হ্যাঁ আর, এটাই কিন্তু আর এর মান, এটাই কিন্তু আর এর মান। এক্ষেত্রে কিন্তু বস্তুর আর আর ডাব্লু যেমন সমান ছিল, এক্ষেত্রে আর আর ডাব্লু সমান নয়। তাহলে আর যদি এটা হয় তাহলে আর এর সমান অংশ কিন্তু এইটা, এইটা এইটা এইটা, এ দেখো এইটা। আচ্ছা এক্ষেত্রে এই প্রমাণটা এখন করানো হচ্ছে না, দেখো মনে রেখো এখানে যে থিটা কোণ হয় জ্যামিতিক ভাবে প্রমাণ করা যায় এই কোণটাও থিটা, এটাও থিটা। তাহলে এই যে মেইন বল যদি এফ হয়, এফ এর দুইটা অংশ কিন্তু তৈরি করা যায়, একটা আনুভূমিক উপাংশ আর একটা উলম্ব উপাংশ। এখন আমরা জানি এই আর এর মানটা আমাদের লাগবে, তবে আর যেহেতু এইটার সমান, দেখো এই আর এর মানটা কিন্তু এই অংশটার সমান, এখন ডাব্লু সমান নয়, সে আর কিন্তু এই অংশটার সমান, আর ওই অংশটা, এটা যদি একটা দেখো, এটা একটা কি করা যায়, এটা আয়তক্ষেত্রের মতো কাজ করে, এটা ডাব্লু একটা অংশ, যেটা আমরা বড় করলে একটা আয়তক্ষেত্রের কাহিনী, অনেক বড় করলে এটা কিন্তু আমরা যদি অনেক বড় করি তাহলে একটা আয়তক্ষেত্র গঠন করা যায়,
এই দেখো আয়তক্ষেত্র গঠন করা গেছে। তাহলে এটাও যদি বড় করা হয়, দেখো আয়তক্ষেত্র গঠন করা গেছে। দেখো এই দেখো, আসলে আমরা বলতে পারি এই আর বলতে বুঝাই এই অংশটা, আর এই অংশটা এবং এই অংশটা আসলে কিন্তু এই ওজন বল ডাব্লু এর দুটি উপাংশ। হ্যাঁ, এই অংশটা সাথে থিটা লেগে আছে, তাই এর নাম আনুভূমিক উপাংশ আর এর নাম উলম্ব উপাংশ। ওকে, তাহলে এটার মেইনটার নাম যদি ডাব্লু হয়, তাহলে এই অংশটার নাম ডাব্লু কস থিটা। ওকে, ডাব্লু কস থিটা। আর তাহলে এই অংশটার নাম কি? এই যে এই অংশটা কিন্তু আমরা বলছি উলম্ব উপাংশ, আর এর নাম কি? আনুভূমিক উপাংশ। কার মেইন বলটার নাম কি? ডাব্লু। ওকে, তাহলে এটা যদি ডাব্লু হয়, তাহলে এইটার নাম ডাব্লু কস থিটা উপাংশ। তাহলে ডাব্লু এর দুইটা অংশ, এই অংশটার নাম ডাব্লু কস থিটা, আর এই অংশটার নাম ডাব্লু সাইন থিটা। আর এই ডাব্লু সাইন থিটাকেই বলছো তোমরা গতি ঘর্ষণ বল, আর ডাব্লু কস থিটাকেই বলা যাবে অভিলম্ব প্রতিক্রিয়া বল, তাই না? তাহলে এক্ষেত্রে একটা বস্তু যদি তির্যক ভাবে গতিশীল হয় থিটা কোণে আনুভূমিকের সাথে, একটা বস্তু যদি আনুভূমিকের সাথে থিটা কোণে তির্যক ভাবে গতিশীল হয়, তাহলে তার গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, হ্যাঁ কি লিখবা? গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে তার গতীয় ঘর্ষণ গুণাঙ্ক মিউ কে সমান সমান এই গতীয় ঘর্ষণ বল ডিভাইডেড বাই অভিলম্ব প্রতিক্রিয়া। বাংলায় লিখে নিতে পারো, গতীয় ঘর্ষণ বল ডিভাইডেড বাই অভিলম্ব প্রতিক্রিয়া সমান সমান কি দাঁড়াবে? এক্ষেত্রে তোমরা দেখে দেখে বলো, এই গতীয় ঘর্ষণ বল এফ এর মান নিশ্চয় এই ডাব্লু এর এই সাইন থিটা অংশ এদিকে, মানে ডাব্লু সাইন থিটা। ওকে, আর এই যে অভিলম্ব প্রতিক্রিয়া আর আর বলতে এই বলটা সমান বোঝাচ্ছে, কারণ বস্তু যে বলে ক্রিয়া করছে, দেখো বস্তু এই তলটাকে, মানে এই দেখো এই তলটা, এই মাটিটা, এই তলটাকে ডাব্লু কস থিটা বলে ক্রিয়া করছে, আর ওই ডাব্লু তাহলে ওই তল ও বস্তুটার উপর মানে আর বলে, অর্থাৎ ডাব্লু কস থিটা বলে প্রতিক্রিয়া করছে, তাই অভিলম্ব প্রতিক্রিয়া কিন্তু ডাব্লু কস থিটা। মিউ কে সমান সমান, তাহলে মিউ কে সমান সমান ডাব্লু ডাব্লু কেটে দিলে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। তাহলে ত্রিকোণমিতির একটা সূত্র আছে, সাইন থিটা বাই কস থিটা সমান কিন্তু ট্যান থিটা, তাহলে মিউ কে সমান সমান ট্যান থিটা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন তোমাদের এটা জানা বাহুল্য নয় যে এই থিটা কোণটা এই থিটা কোণের সমান কিভাবে আসলো, লাগবে না? যদি চাও তাহলে একটা জ্যামিতিক ফর্মুলা দিয়ে জ্যামিতি আকারে উপপাদ্য যেভাবে করেছো ওইভাবে প্রমাণ করে আসতে হবে, ওগুলো দরকার নেই। তাহলে তোমরা শিখলে যে একটা বস্তু সোজা আনুভূমিক ভাবে গতিশীল হইলে তার কিভাবে এফ কে বের করতে হয় বা মিউ কে বের করতে হয়, একটা বস্তু তির্যক ভাবেও যদি গতিশীল হয় তাহলে তার মিউ কে কিভাবে বের করতে হয়, এগুলো ম্যাথমেটিক্যাল টার্মে লাগবে। আশা করি এই অধ্যায়টা তোমরা সবাই বুঝেছো। তোমাদের এই আজকের দিনের টাস্ক থাকবে যে পুরো অধ্যায়টা সমস্ত টপিকস ভালোভাবে রিভিশন করা। পরবর্তী ক্লাসে দেখা হবে এই অধ্যায়ের ম্যাথমেটিক্যাল সলিউশন নিয়ে। ওকে, ভালো থাকো ততক্ষণ।